নমস্কার, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই অদিতি তো সুধাকে সাজাচ্ছে, সাজগোজ কমপ্লিটও হয়ে যায়। বলছে তোর রূপের জেল্লা তো ভালোই আছে, প্রীতম সিংহ রায়ের মতো একজন সেলিব্রিটি ফটোগ্রাফার তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে এই বিয়েটাকে বাঁচিয়ে রাখিস, কারণ 4 নম্বর পাত্র পাওয়াটা আবার একটু অসুবিধে হবে, তো তাই জন্য এই বিয়েটাকে ধরে রাখার চেষ্টা করিস। সুধা বলছে তুমি আর কত পরীক্ষা নেবে ঠাকুর আমার? ছোটবেলা থেকে আমি অভাবের সাথে লড়াই করেছি, সার্থকের অন্যায় অত্যাচারের সাথে লড়াই করেছি, এমনকি সমাজের সাথেও লড়াই করেছি। একজন ডিভোর্সি মেয়েকে যে সমাজের কত কথা শুনে থাকতে হয় সেই সব কিছু থেকে লড়াই করেছি। এখন আবার নতুন করে একটা পরীক্ষার মধ্যে আমাকে ফেলো না। তেজ যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করে আমাকে যাতে নিয়ে যায় এখান থেকে, তাই প্রার্থনা করছে ঠাকুরের কাছে। এরপর অদিতির যখন সাজানো কমপ্লিট হয়ে যায়, বলছে নেই সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোকে একটা ভালো কথা বলি, এবার বরঞ্চ নিজের মেয়েটার জন্য নিজের অধিকারটা বুঝে নিস। তেজ তো বড়লোক বাড়ির ছেলে, ও তো আর ছাপোষা ঘরের ছেলে নয়। বড়লোক বাড়ির ছেলে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে, সবই আছে। তার কাছ থেকে অন্ততপক্ষে অর্ধেক সম্পত্তি। তখন বলছে প্লিজ বৌদি, এই সমস্ত কথা একদম আমাকে বলবে না, আমার শুনতে ভালো লাগছে না। বলে আমি তো আমার জন্য বলছি না, আমি তোর মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বলছিলাম। এরপরে বলছে ঠিক আছে, লগ্নের সময় হয়ে গেছে, যা যা তৈরি হয়ে এসে বাইরে আমাকে উদ্ধার কর, এই বলে চলে যায়। এরপর সুধার মন এসে বলছে যে তুই এটা কি করছিস সুধা? তুই কার কথা ভাবছিস? তেজের কথা? যে তেজ তোকে 5 বছর আগে ছেড়ে চলে গেছে, তোর কথা একবারও ভাবিনি, এমনকি তোর সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় পর্যন্ত দেয়নি। তোর মেয়ের কথা ভাব। তোর মেয়ের প্রথম হাসি, প্রথম টলমল করে হাঁটা, এইসবে সাক্ষী কে থেকেছেন? প্রীতম বাবু থেকেছেন, তেজ থাকেনি, কারণ তেজ থাকতে চায়নি। আর যেই মানুষটা বিপদে তোদের সাথে থাকলো, তোদের উদ্ধার করলো, আর সেই মানুষটাকে ছেড়ে যাবি, মানে ছেড়ে চলে যাবি ভাবছিস? মানে তাকে বিয়ে করবি না ভাবছিস? তেজ কিন্তু আজও তোকে বিশ্বাস করে না, ওর মনে আজও সন্দেহ জমে আছে, তাই তো তোকে বারবার করে প্রশ্ন করছে তোরই কার মেয়ে, তোরই কার মেয়ে। বলছে ও নিজের রক্তকে চিনতে পারেনি, নিজের মেয়েকে চিনতে পারেনি, নিজের মেয়ের প্রতি একটুও টান নেই, টান আছে শুধুমাত্র এই মেডিকেল রিপোর্টের। সুধা বলছে যে তবুও আমি কিন্তু তেজকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ের কথা ভাবতে পারছি না, আমার অন্য কাউকে বিয়ের কথা ভাবলে বুকটা ফেটে যাচ্ছে, তাই বলছে। সুধা বলছে আমি কিছুতেই পারবো না বিয়ে করতে, তার চেয়ে বরঞ্চ একা থাকবো তাও ভালো। তার বিবেক বলছে যে তুই পারিসনি তো একা থাকতে 5 বছর ধরে, এখনো পারবি না, এটা সহজ নয়, কারণ তোর মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এটা করাটা ঠিক হবে না, এইভাবে বিবেক বলছে আর কি। যে একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, 20 পর্যন্ত হজম করতে পারে, তুই এতটা স্বার্থপর হোস না সুধা। সুধা বলছে আমি কি করে থাকবো প্রীতম বাবুর সাথে? আমি তো প্রীতম বাবুকে কোনোদিনও স্বামী হিসেবে মানতেই পারবো না। আমার মন, বিবেক, আমার অস্তিত্ব কিছুই থাকবে না ওনার সামনে, মানে কিছু দিয়ে আমি ওনাকে মানতে পারবো না। সুধা বলছে আমি পারবো নিজের মন আর বিবেককে, মানে নিজের সন্তানকে ভালো রাখতে, আমি একাই পারবো, তাই বলছে। তখন তরি আসে দৌড়ে, আর সুধা বসে কিন্তু কাঁদতে থাকে। তরি বলছে কেঁদো না মাম্মাম, তুমি আর স্যাড হয়েও না, তুমি আর কষ্ট পেও না, আমি বিএফএফকেই বাবা বলে ডাকবো, আমি বলছি তো আমি হিরো আঙ্কেলকে আর কখনো বাবা বলবো না, তুমি স্যাড হয়েও না, তাই বলছে। আমি আর তোমাকে কখনো পচা কথা বলবো না। আর সুধার চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, আর ঝিনুক সবটা দাঁড়িয়ে দেখছে। এরপরে কে এসেছে সুধাকে নিয়ে যেতে, বলছে পুরোহিত মশাই ডাকছেন, এটাই কিন্তু শেষ সুযোগ সুধা, ভেবে নে, তুই এই বিয়েটার জন্য তৈরি তো? তখন সুধা বলছে তৈরি, আমি আমার মেয়ের সুখের জন্য সবকিছু করতে পারি। ওদিকে তরিতা দেখা যাচ্ছে তেজের ঘরে কিছু খুঁজছে, কোনো কাগজপত্র খুঁজছে, তারপর ফাইলের ভিতর থেকে সেটা পেয়েও যায়, পেয়ে এবার চুপ করে সেটাকে নিয়ে যাচ্ছে আঁচলের তলে ভরে। তখন তো ঠাম্মি চলে আসে, কি ব্যাপার তরিতা, তুমি দাদুভাইয়ের ঘরে কি করছো? বলে না ঠাম্মি, আসলে ঘর দরগুলো একটু পরিষ্কার করতে এসেছিলাম। তখন বলছে যে তুমি ওটা কি লুকোচ্ছ? বলে কিছু না ঠাম্মি, এই বলে বেরিয়ে যাচ্ছে, বলে না দেখা ওটা কি লুকোচ্ছ। বলে ঠাম্মি প্লিজ আমাকে আটকাবেন না, ঠাম্মির হাত ধরে বলছে, না হলে ওদিকে সর্বনাশ হয়ে যাবে। বলে মানে মানে বলছে ওদিকে দিদি ভাইয়ের প্রীতমের সাথে আজকে বিয়ে। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, আমাকে এই রিপোর্টগুলো দেখাতেই হবে, এটা দাদা ভাইয়ের রিপোর্ট, তবে আমি বিয়েটা আটকাতে পারবো, আমাকে আটকেও না ঠাম্মি, আটকেও না। তখন ঠাম্মি বলছে আচ্ছা বেশ, আমিও যাব তোমার সাথে, তুমি একা যাবে না আজকে। এই বলে দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়ে সুধার বিয়ের মানে বিয়েতে এসে সুধার বিয়েটা আটকানোর জন্যে। সুধা কিন্তু বারবার করে নিজের আর তেজের বিয়ের কথাগুলোই ভেবে যাচ্ছে। এরপরে সুধার জেঠিমা বলছে মণ্ডপে যে আপনি অত নিয়ম কারণে দরকার নেই, মালা বদল সিঁদুরদান করে দেবেন, ব্যাস ঝামেলা শেষ। তখন বলছে যে প্রীতমের মানে বলছে এটা তো 3 নম্বর বিয়ে। পুরোহিত মশাই বলছে নিয়ম হবে না, মানে বলছে এটাও 3 নম্বর বিয়ে, এতদিন তো সব নিয়ম করেও বিয়ে টেকেনি, তাই এখন অত নিয়ম কারণের প্রয়োজন নেই। তখন সৌমি বলছে না, আমার মামুর তো এটা প্রথম বিয়ে, আমি চাই যে সমস্ত রিচুয়ালস মেনেই বিয়ে হোক।
বলছে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হোক, সমস্ত রিচুয়ালস মেনেই হোক। তো এরপরে সুধাকে নিয়ে আসা হয় মণ্ডপে আর শুভদৃষ্টির জন্য দাঁড় করানো হয়। সুধা তো মনে মনে তেজকেই দেখছে আর তেজকেই চাইছে, আর মনে মনে মনটা শুধু বলছে যে কখন তেজ আসবে প্রমাণ নিয়ে আর নিজেকে নির্দোষ প্রমাণিত করবে। সবাই মিলে বলে যাচ্ছে, কি রে সময় যাচ্ছে তো, ছেলেটা দাঁড়িয়ে অপেক্ষা করছে, এবার শুভদৃষ্টিটা কর। আর ওদিকে গনু দাদাকে বলছে, তরি তোমার জন্য আমার আর হিরো আঙ্কেলকে বাবা বলে ডাকা হবে না। আমি যখন প্রথম এই শহরে আসি তখন হিরো আঙ্কেলকেই দেখেছিলাম, হিরো আঙ্কেলই আমাকে বাঁচিয়েছিল, আর আমি তখনই বুঝে গেছিলাম যে হিরো আঙ্কেলই আমার বাবা। আর এখন তুমি তো দুষ্টুমি করে হিরো আঙ্কেলকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আমি আর হিরো আঙ্কেলকে কখনো বাবা বলে ডাকতে পারবো না, শুধু তোমার জন্য, তাই বলছে। ওদিকে কেয়া বলছে ঝিনুককে যে দেখছিস তো, আমার কথাটা বিশ্বাস কর, সুধা কিন্তু মন থেকে এই বিয়েটা করছে না, দেখো চোখ মুখ দেখ, তাহলে বুঝতে পারবি। ঝিনুক বলছে, আমি জানি দিদি চাইছে যে কখন জামাইবাবু নিজেকে নির্দোষ প্রমাণ করে এখানে বিয়ের মণ্ডপে আসবে আর দিদি বিয়েটা করবে না, আমি সবটাই জানি। তখন দেখা যাচ্ছে সুধা মনে মনে বলছে যে না থাক, অনেক হয়েছে, আমাকে বিয়েটা করতেই হবে। তেজ আর মনে হয় না আসবে, আমাকে তোর এই কথাটা ভাবতে হবে। তেজ তার নিজের কথা রাখতে পারেনি। এই বলে পান পাতাটা যেই সরিয়ে শুভদৃষ্টির জন্য তাকাচ্ছে, অমনি দেখে তেজই পেছনে দাঁড়িয়ে আছে, আর তেজকেই দেখে পান পাতা সরিয়ে সুধা। সুধা প্রথম আর হাসতে থাকে, প্রীতম সুধার দিকে তাকিয়ে হাসছে। ওদিকে ঝিনুক বলছে, দেখো না এখনো তো আসছে না, মানুষটা সৎই না, সেই জন্যই এখনো এসে পৌঁছলো না। তখন দেখা যাচ্ছে তেজ বলছে, দাঁড়ান, যখন মালা বদলটা হতে যাবে দাঁড়ান, সবার সামনে তখন তেজ চলে আসে। সুধাও খুশি হয় যে যাক, আমি তাহলে কল্পনা করছিলাম না, তেজ সত্যি এসেছে। সঙ্গে আশুতোষ বাবুও এসেছেন, আর বলে আমি বিনিতাকে নিয়ে এসেছি। এই মেয়েটি সেদিন ওই নিউজটা দিতে বলেছিল, সমস্ত রিপোর্টগুলো এই পাঠিয়েছিল। তো বিনিতা এবার বলে দেয় সবটা, যে তেজ ইনি, এই স্যার আমাকে দেননি কোনো কিছু করতে, এই স্যার আমাকে কোনো কিছু করতেও বলেননি, সবটাই বলেছে ইন্দ্রজিৎ বসু মল্লিক, তারই কথা অনুযায়ী আমি সবটা করেছি। তখন সুধা বলছে, কি বলে? হ্যাঁ। ঝিনুক বলছে, আমরা কেন আপনার কথা বিশ্বাস করব? তখন আশুতোষ বলছে, আমি ওনার ফোন চেক করেছি, উনি ওনার ফোন থেকে ইন্দ্রজিৎ বসু মল্লিককেই, আর ইন্দ্রজিৎ বসু মল্লিক ওনাকেই সমস্ত যা আদান প্রদান করার ফোন বাই ফোন ডকুমেন্টস তাই করেছেন, তাই দেখে আমরা বলছি। অদিতি বলছে যে মা এবার কি করবে, এদিকে তো এবার বিয়েটাও হবে না আর আমাদের টাকাটাও পাওয়া হবে না। তখন জেঠিমা বলছে, এই লক্ষ্মী লাভ কি করে করতে হয় সবটা জানা আছে। তখন বলছে, এইটুকু প্রমাণ এনে কি হবে তেজ, আর দুদিন আগে পর্যন্ত তুমি যে সুধার সাথে এত কিছু করেছো, তুমি তো 5 বছর আগে কি করেছিলে সুধার সাথে মনে আছে? তুমি তো নিজের সন্তানকে সন্তান বলেই মানোনি, পরিচয় দাওনি, তাহলে সুধা কিছুতেই তোমাকে বিয়ে করবে না, আর কিছুতেই তোমার এই ছোট্ট প্রমাণে তোমার সাথে ফিরে যাবে না। সুধা চুপ করে দাঁড়িয়ে আছে। এরপরে ঝিনুকও বলছে যে হ্যাঁ, আপনি দুদিন আগে পর্যন্ত আমার দিদিকে যেভাবে হিউমিলিয়েট করেছেন, সেইগুলোর পর তো আমার দিদি কিছুতেই আপনার সাথে যাবে না। তখন সমুদ্র বলছে, তুমি খুব বুঝে গেছো না, তুমি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছো? তখন ঝিনুক বলছে, আমি দিদির বোন, সেই অধিকারে বলছি। তখন সমুদ্র বলছে, আমিও দাদা ভাইয়ের, তেজ দাদা ভাই আমার দাদা ভাই হয়, সুতরাং আমিও তার ভাই, সেই অধিকারে আমি কথা বলছি। সমুদ্র বলছে, তোমার দিদি আমার দাদাকে ঠকিয়েছে, 7 পাক ঘুরে দাদার সাথে তার নামে স্মৃতিতে সিঁদুর পরে তার জন্য অপেক্ষাটুকু পর্যন্ত করেনি। ঝিনুক বলছে, তোমার দাদা আমার দিদির জন্য কোনো শয্যা পেতে রাখেনি, ঠিক আছে? তোমার দাদার জন্য 5-5টা বছর আমরা দিদির থেকে আলাদা থেকেছি, কি কষ্টেই না থেকেছি আমরা, সেটা শুধু আমরাই বুঝি। সমুদ্র বলছে, তোমার চোখ থেকে এবার পট্টিটা সরাও ঝিনুক, না হলে তুমি সত্যিটা কোনোদিনই দেখতে পাবে না। এইভাবে তোমরা মানুষগুলোকে কষ্ট দিচ্ছ, আর কিচ্ছু না। সুধা কিন্তু এই সবকিছু আর সহ্য করতে পারছে না। তেজ বলছে, এই থাম সমুদ্র, তুই চুপ করবি, এটা আমার আর সুধার ব্যাপার, আমি আর সুধাই মিটিয়ে নেব, তোদেরকে এর মধ্যে পড়তে হবে না। এরপরে সুধার জেঠিমা তো কিছুতেই বিয়েটা হতে দেবে না, যে আমিও দেখছি কিভাবে বিয়েটা আটকায়। তখন সিঁদুরদানিটা সিঁদুরটা হাতে তুলে প্রীতমকে বলছে, নাও তো নাও বাবা, সুধাকে সিঁদুরটা পরিয়ে দাও তো, পরিয়ে দাও। তখন পেছন ঘুরে দেখছে সুধা নেই। ও মা, কোথায় গেল কোথায় গেল, সবাই মিলে খুঁজে যাচ্ছে সুধা কোথায় গেল। তেজ তখন মনে মনে বলছে, তাহলে কি আপনি আমি প্রমাণ আনা সত্ত্বেও আপনি আমার জন্য অপেক্ষা করলেন না, আমাকে ছেড়ে চলে গেলেন? তো তেজ তো চিন্তায় পড়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিন কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, কারণ পরের দিন সুধা এটা জানতে পারবে যে 5 বছর আগে তেজ কিন্তু ওকে বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেই কিন্তু নিজের দ্বিতীয়বার টেস্ট করাতে গিয়েছিল। আর সুধার মনে কিন্তু এই সন্দেহটাও জাগবে, তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তো সেই ভিডিও কলিংটা তেজ আমাকে করেইনি, তাহলে কি সেই সমস্ত কিছু ষড়যন্ত্র ছিল?
এই সমস্ত কিছু আমরা দেখতে চলেছি আগামী দিনের এপিসোডে। তো অপেক্ষায় থাকবে অবশ্যই পরের পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।